কিভাবে করবেন? রান্না করতে পা লাগে? না লাগুক, চেয়ারে বসে রান্না করবেন আমি জানি, কিন্তু কোন টাইপের হেল্প নেবেন না এটা কেমন কথা? অ্যাটলিস্ট আমি কেটে কুটে দেই, মাংস কাটি, সবজি কেটে দেই, সব এগিয়ে দিই, আপনি রান্না করেন, তাও করবেন না। সমস্যাটা কি আপনার? সমস্যা হচ্ছে এতদিন আমার বউ আমাকে কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছে, তা আমার সহ্য হচ্ছে না। বউয়ের কষ্ট দেখতে পাচ্ছি না। আপনি কি? আর কোনো কথা না, যদি তুমি জোর করো তাহলে আমি কিচ্ছু খাবো না, ওষুধও না। অ্যান্ড আই মিন ইট। বোঝা গেছে? ইনান জাগত স্বরে আরো কথা বলতো, জেহেফিলের চোখ গরম করা দেখে কিছু বলল না। দুইজন রেগে গেলে সমস্যা। রাতের রান্না জোগাড় সন্ধ্যেতে করে ফেলতে চাইছে জেহেফিল। বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খারাপ না, খিচুড়ি করা যায়। বৃষ্টিময় আবহাওয়ায় ইনানের মোস্ট ফেভারিট খাবার খিচুড়ি, সাথে আমের আচার। আজ ইনানের পছন্দ মতো সব রান্না করবে সে। তার ডিনারকে ভালো মতো ডিনার না করালে তো দুষ্ট হবে না। কিচেনের জানালা দিয়ে বৃষ্টির পানি আসলে জেহেফিল আটকানোর জন্য এগিয়ে যায়। তখন দেখলো একটা গাড়ি তাদের বাড়ির নিচে থেমেছে, আর গাড়ি থেকে নেমে এসেছে অপ্রত্যাশিত অতিথি পলক। তা দেখে বাঁকা হাসল জেহেফিল। হাতের ছুরিটা চেপে ধরল কিচেন ক্যাবিনেটের উপর। বিড়বিড় করে বলল, লুকস লাইক উই আর গোয়িং টু হ্যাভ এ গেস্ট টুডে, এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেস্ট। বর্ষা রাত। এই বছর শেষে এতটাও বৃষ্টি আশা করেনি পলক। আবহাওয়া অনুসারে অতিবৃষ্টি দেখলে মনে হয় এখন বর্ষাকাল চলছে, আদতে শীতের শেষ। পলক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভুতুড়ে অট্টালিকার দিকে তাকায়। ঝিমঝিম করে ওঠে শরীর। এই বাড়িতে তার ছোট্ট ইনান একটা হিংস্র জন্তুর সাথে কাটাচ্ছে ভাবলেই শিরদাঁড়া শিরশির করে ওঠে। পলক টর্চ অন করে। গাড়ি দিয়ে আসার টাইমে দূর থেকে দেখছিল দোতলায় আলোর আভা। নামার পর দেখলো সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। লোডশেডিং হয়তো। এই অবস্থায় কেউ বাড়িটিকে দেখলে ভুতুড়ে বাড়ি ছাড়া আর কিছুই মাথায় আসবে না। হরর মুভিতে দেখায় না, মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে মেন লিডরা একটা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়, আর সেখানেই একের পর এক মরতে থাকে। ঠিক তেমনটাই এই বাড়ি। যেন পলক একবার দিলেই ওপর থেকে একটা কাটারি এসে তার গলা আলাদা করে দিবে। সাহস সঞ্চয় করলো পলক। সে ভিতর ডিম না জেহেফিলের মতো। এমনি এমনি তার পদোন্নতি হয়নি। সাহস না থাকলে সে কিসের পুলিশ? ছাতা ছাড়াই বাসার রাস্তায় হাঁটতে আরম্ভ করলো। আনমনে নজর যায় তাজবীরের বাড়ির দিকে। ওই বাড়িটাও অন্ধকার। মেন গেটের সামনে একটা লাল রঙের লাইট শুধু জ্বলছে। লোকটা গেল কোথায়? এই নাকি সাহায্য করবে। জেহেফিল বাসাতেই আছে, ওকে ধরতে নাকি হেল্প করবে। পলক রিফিউজ করেছিল অবশ্য। সে চাইলে ফোর্স নিয়ে আসতে পারত, কিন্তু জেহেফিলকে ধরার জন্য ফোর্স সাথে আনা তার কেমন আতে ঘা লাগলো। জেহেফিল আর সে প্রায় সমানই বলতে গেলে। সাথে আরো পুলিশ নিয়ে আসা মানে সে জেহেফিলকে ভয় পায়। পরবর্তীতে জেহেফিল যদি তা নিয়ে তাকে বিদ্রুপ করে। যদিও পলক বাচ্চাদের মতো গোয়ার্তুমি করে সাথে কাউকে আনলো না, অথচ সে জানে এমন পরিস্থিতিতে সাথে ফোর্স আনলে ক্রিমিনালকে ধরা সহজ হয়। এক প্রকার জেদের বশেই সেই বাচ্চামোটা করে ফেলল। বাড়ির গেট খোলাই ছিল। গেটটা পুরানো, তালামারা থাকলেও পলক জানে কিভাবে খুলতে হয়। বাড়িতে প্রবেশ করেই সর্বপ্রথম চোখ যায় গোডাউনের দরজার দিকে। ওই দিন জেহেফিলকে খোঁজার জন্য গোডাউনে আসলেও তেমনভাবে স্মৃতিচারণ করা হয়নি। এখন মনে পড়ল তাকে মারার কথা। পলক তো ভেবেছিল সেই দিনই হবে তার শেষ দিন। কি কুত্তার মতো মেরেছিল তাকে। পলকের ক্রোধ বেড়ে গেল। জেহেফিলকে ধরার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠল। লাইট হাতে পলক সিঁড়ি দিয়ে উঠতে লাগলো ধীর পায়ে। জেহেফিল বাসায় আছে, তাজবীর তাকে ইনফর্ম করেছে। সেই প্রস্তুতি নিয়েই এসছে সে। বন্দুক খাপে রেখেছে একটা, পিঠের পেছনে একটা, পায়ে একটা। প্রতিশোধের আগুন জ্বলতে থাকা পলক খেয়ালই করল না তার পায়ের সামনে হঠাৎ একটা বিড়াল দৌড়ে এসছে। হুট করে আসায় পলক বিড়ালের গায়ের উপর থেকে পা সরাতে গিয়ে ঘটিয়ে ফেলল অঘটন। সিঁড়িতে পড়ে যায় সে। টর্চ পড়ে যায় সিঁড়ি গড়িয়ে। গড়াতে গড়াতে একসময় লাইট অফ হয়ে যায়। রেলিং না থাকায় পলক ওপরে সিঁড়ি ধরে বসে পড়ে। একটু জন্য সে নিচে পড়ল না। ভাগ্যিস। বুকে হাত দিয়ে হাঁপ ছাড়ে। নিচতলায় লাইট পড়ে কোথায় হারিয়েছে দেখা গেল না। মোবাইল বের করতে গিয়ে মনে পড়ল মোবাইল গাড়িতেই রেখে এসছে। শিট! পলকের মুখ দিয়ে অকথ্য গালি বের হয়ে আসলো। এখন গিয়ে মোবাইল আনাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে পারবে না। অনেক সিঁড়ি ভেঙে এসেছে। অল্প হলেও একটা কথা ছিল।
কোমর থেকে বন্দুক বের করলো সে। বাইরে বর্ষার তেজ বেড়েছে, বজ্রপাতের আওয়াজে কানে তালা লাগার উপক্রম। একটা সুবিধাও হয়েছে বইকি, আওয়াজ করা যাচ্ছে সুবিধে মতো। জেহেফিলের মেইন দরজার সামনে আসলে সতর্কতার সাথে দরজায় হাত লাগায়। আশ্চর্যজনকভাবে দরজাটা খোলা। পলককে 1 সেকেন্ডের জন্য ভাবান্বিত দেখায়। বন্দুকটাকে আস্থা করে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে দরজা খুলল। ঘরের জানালা দিয়ে বিজলির আলো প্রবেশ করায় আলোকিত হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। মিনি সেকেন্ডের আলোয় পলক দ্রুত চোখ বুলিয়ে নেয়। কেউ নেই। পলক আরো সতর্ক হয়। একবার সামনে একবার পেছনে বন্দুক তাক করে এগিয়ে যায়। জেহেফিলের রুমে চেক করে, বারান্দা বাথরুমও ভালো করে দেখে নেয়। যখন কাউকে পেল না তখন এগিয়ে যায় 8 রুমের দিকে। 8 রুম বরাবর লম্বা করিডোর, করিডোরের শেষ মাথায় বাঁক, তিমিরে আচ্ছন্ন। পলক 8 রুমের দরজার নব ঘোরাবে, সেই সময় কিছু একটা পড়ার আওয়াজ পায়। ঝনঝন। চমকে উঠে পেছনে ফিরল সে। দেখলো করিডোরে লম্বা কাঠজাতীয় কিছু একটা পড়ে আছে। অন্ধকার চোখে সয়ে আসলে পলক আওয়াজ না তুলে এগিয়ে যায় সেদিকে। করিডোরের দুপাশে ভিন্ন ভিন্ন রুমের দরজা। পলকের মনে হয় এই বুঝি যে কোনো একটা দরজা থেকে আচানক বেরিয়ে আসে জেহেফিল। গুটি গুটি পায়ে এগুলে দেখতে পায় ক্রাচ পড়ে আছে। পলক হাতে তুলে নেয় সেটা। তাজবির তাহলে মিথ্যে বলেনি, জেহেফিলের আসলেই পা ভেঙেছে? না, পলক নিজ চোখে না দেখলে বিলিভ করবে না। হতে পারে এটাও জেহেফিলের কোনো চাল। পলক ফাঁদে পা দেবে না এত সহজে। আচমকা একটা অবয়ব চলে গেল করিডোরের বাকি। পলক মাথা তুলল, ট্রিগারে আঙ্গুল রাখল। অবয়বটা কোন দিকে গেছে সেটা খেয়াল করার সময় দেওয়া হয়নি পলককে। কদম গুনে গুনে পা ফেলে সে। করিডোরের শেষ প্রান্তে এসে কাউকে দেখতে পায় না। হাতের ডান এবং বাম দিকে ফাঁকা। পলক এগোয় না, বরং পিছিয়ে যায়। আবার কি মনে করে এগোয়? শেষ মাথায় দরজা একটাই ছিল, খুলে দেয় সে। প্রত্যেকটা ইন্দ্রিয় সচল রেখে রুমে ঢুকে পড়ে। পলকের কাছে মনে হয় যেন সে গুহায় ঢুকে পড়েছে, এত অন্ধকার। অন্যান্য রুমে যাই একটু আলো ছিল, এটাই তাও নেই। মনে হচ্ছে জানালা নেই কোনো, ব্যবসা গন্ধ নাকে লাগে। কতদিন এই রুম খোলা হয় না কে জানে। পায়ে বিভিন্ন জিনিসের সাথে হোঁচট খাচ্ছে সে। স্টোর রুম নাকি এটা, গেস করতে পারল না পলক। যখন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে ভাবলো রুম ছাড়বে, সেই সময়ে কিছু একটা তার মাথায় এসে লাগলো। বিদ্যুতের মতো শক খেলো যেন। তার মানে জেহেফিল এই রুমেই। পলক আন্দাজ করলো ছোট বল টাইপ কিছু একটা ছুঁড়েছে তার দিকে, যেন জেহেফিল খেলছে তার সাথে। পলক ঘাবড়ায় না, দৃঢ় কণ্ঠে বলে, আই নো জেফিল, তুই এইখানেই আছিস। আমি আসবো দেখে কাপুরুষের মতো লুকিয়ে আছিস এখন। হাইড অ্যান্ড সিক খেলছিস আমার সাথে? এত ছোট্ট বুকের পাঠা নিয়ে কিভাবে ইনানকে রক্ষা করার কনফিডেন্স পাস তুই? সেইম অন ইউ, ইউ আর সার্চ অর কাউট। শেষ কথাটা বলার সাথে সাথে আরেকটা বল জাতীয় কিছু পলকের মাথায় লাগলো, এবার একটু জোরেই, যেন রেগে বল ছুড়েছে জেহেফিল। পলক ব্যথা পেল না তেমন, কিন্তু ক্রোধের অনলে জ্বলছিল সে। বল যেই দিকে থেকে আসছিল সেই দিকে এলোমেলো পা ফেলল পলক, কিন্তু কারো হদিস পেল না সে। পুরো রুম ঘুরলো হাতড়ে হাতড়ে, বুঝলো এটা রুম না, বরং দরজার ওপাশে ছোট্ট করিডর। দেয়ালে হাত রেখে সামনের দিকে যায় পলক। এক পা এগোলেই তার মনে হয় তার পেছনেও কেউ এগিয়ে আসছে, কিন্তু পেছনে তাকালে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। আবার পেছনে তাকালে মনে হয় তার সামনের দিকে কেউ একজন। খুবই বিভ্রান্তিকর। কতক্ষণ চুপচাপ থাকার পর পলকের মনে হলো এখানে সে ছাড়া কারো উপস্থিতি নেই। তাই আস্তে ধীরে হাঁটা শুরু করলো। করিডোরে হাঁটা অবস্থায় পলকের হঠাৎ করে যেন কেমন লাগা শুরু করলো। মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। হঠাৎ তার ইনানের কথা মনে পড়ল। তার মনে পড়ল তাজবীরের কথাটা, সাবধানে থাকিয়েন, আবার প্ল্যানের আগে আপনি কেল্লাফতে হয়ে যাবেন না যেন। পলক হঠাৎ ঘেমে গেল। তার ভীষণ অস্থির লাগছে। পলকের চিন্তা ভাবনার মাঝেই টের পেল কারো উপস্থিতি, কিন্তু সেটা পেছনে না সামনে বুঝতে পারল না। ঠিক সেই মুহূর্তে পলকের ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল কেউ বা কিছু তার দিকে ধেয়ে আসছে। লাইট জ্বলে উঠল হঠাৎ। পলক পেছনে ফেরা মাত্রই দেখল একটা ধারালো ছুরি, যেটায় পলকের ঘাম ছোটার শঙ্কিত চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছে। সেই শানিত ছুরি এগিয়ে আসছে পলকের চোখ বরাবর। পলক থমকে যায়, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তবে তার আগে হাতে টান অনুভব করে সজোরে, এবং রুমের লাইট বন্ধ হয়ে জ্বলে উঠে ডিম লাইট। পলকে যখন ব্রেন কাজ করা শুরু করলো, সে দেখলো তার পাশে তাজবীর বসে আছে।
সে তাকিয়ে বাইরে চোখে চোখে রাখছে কাউকে। পলক কিছু বলতে মুখ খুললেই তাজবীর তার মুখ চেপে ধরে তর্জনী নিজের মুখে নিয়ে আওয়াজ করলো, ফিসফিসিয়ে বলল, জেফিল দেখলে খবর করে ছাড়বে, একটু চুপ থাকুন, ইনানের বাবা আসছে। পলক নিজেও এবার ধীর স্বরে বলল, কিন্তু এটা তো জেফিলের না। পলক লাইটের আলোয় দেখেছে তার আক্রমণকারীকে, এবং দেখা মাত্রই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, ভয়ে না বিস্ময়ে। তাজবীর আগের ন্যায় বলল, জেফিলি, ভালো করে দেখুন। এ বলে তাজবীর লুকিয়ে থাকা পর্দার আড়াল থেকে বাইরে উকি দেয় এবং পলককেও দেখার সুযোগ করে দেয়। পলক ভালো করে দেখলো ড্রিম লাইটের আলোয় থাকা অবয়বকে। নিজেকে বিশ্বাস করতে না পারায় আবারও চোখ ডলে দেখল সে যা দেখছে তা সত্যি। পলক ফ্যাসফেসে গলায় আটকে আসা কণ্ঠে তাজবীরকে বলল, কিন্তু এটা তো ইনান। তার কণ্ঠে অবিশ্বাস, বিস্ময়, আতঙ্ক। তাজবীর হাসল, আপনার মাথা, ওটা জেফিলি। বললাম না, জেফিলে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছে। ওই দেখুন, জেফিল খুঁড়িয়ে হাঁটছে। পলক আবারও দেখলো তার চমক ধরানো চাহনি মেলে। ইনান খুঁড়িয়ে হাঁটছে, পা বাঁকা করে এমন ভাবে হাঁটছে যেন তার পা ভেঙে গেছে। হাতে ধারালো ছুরি, চোখে মুখে হিংস্রতা, ঘাড় কাত করা, দাঁত চেপে কিছু একটা বিড়বিড় করা, ঠিক যেমনটা পলককে মারার সময় জেহেফিলের চেহারার অভিব্যক্তি ছিল। এ যেন জেহেফিলের ফিমেল ভার্সন। পলক শূন্য চোখে চাইল তাজবীরের নিকট। তাজবীরের মুখ চেপে হাসা দেখে পলকের বিভ্রম কাটল। অবিশ্বাস্য চোখে চেয়ে দম বন্ধ করে বলল, ডোন্ট টেল মি। সাথে সাথে তাদেরকে ঢেকে রাখা পর্দা উড়ে গেল এবং জেহেফিল নামক ইনানের নজরে পড়ে গেল তারা। সে খুঁড়িয়ে তেড়ে আসে ছুরি হাতের ওপরে নিয়ে। তাজবীর দ্রুত এসে ইনানকে ধরার চেষ্টা করলো। ইনান তার দিকেও তেড়ে আসলো। তাজবীর চেঁচিয়ে উঠল, পলক নিড হেল্প। পলকও চলে আসে ইনানকে ধরতে। তাজবীর পেছনে গিয়ে হঠাৎ ইনানের পিঠে লাথি মারে। লাথি যেন ইনানকে না, পলকের বুকে মেরেছে। সে তাজবীরের ওপর চেঁচিয়ে ওঠে। তাজবীর রেগে গিয়ে বলে, আপনার সামনে এখন ইনান নয়, যে আছে সে জেফিল। ওকে ধরার ট্রাই করুন। তাজবীরের লাথিতে ইনান ততটা না নড়লেও হাত থেকে ছুরি পড়ে যায়। সেই সুযোগে তাজবীর ইনানের হাত পেছনে নিয়ে চেপে ধরে। জেহেফিল রূপী ইনান গর্জন করে ওঠে। তাজবীরের দেখা দেখি পলক এসে ইনানের পা চেপে ধরতে চাইলে ইনান পা দিয়ে পলকের মুখে লাথি মারে। ছিটকে পড়ে পলক। পলক অবাক হয়, এত শক্তি ইনানের যে! পলক হতভম্ব হয়ে যায় কিছু সময়ের জন্য। তাজবীরের চেঁচামেচিতে তার হুঁশ ফিরে এসে ইনানকে ওপর করে ফ্লোরে চেপে ধরে ইনানের পিঠের উপর এক পা দিয়ে হাত শক্ত করে ধরল পলক। ইনানকে ধরে রাখতে কষ্ট হচ্ছে তার, যেন অসুরের শক্তি ভর করেছে ইনানের শরীরে। খুব কষ্ট হচ্ছিল ইনানকে ধরে রাখতে। তারা দুজন শক্ত সামর্থ্য পুরুষ হয়েও ইনানকে ধরে রাখতে পারছিল না। ইনান ক্রমাগত পা ও হাত দিয়ে আঘাত করার চেষ্টা করছিল। পলক কিছুটা ব্যথাও পেয়েছে ইনানের হাতের খামচিতে। পলকের কেন যেন বিশ্বাসই হচ্ছিল না যে তার চোখের সামনে তার ইনান এই অবস্থায় পড়ে আছে। তার এত কষ্ট লাগছিল, সাথে মনের মধ্যে হাজারো প্রশ্ন। ঠিক সেই সময় খট করে দরজা খুলল। ইনানের বাবা এবং কাউসার সাথে ঢুকলো। লাইট অন করে দিল তারা। চোখের সামনে মেয়ের অবস্থা দেখে চিৎকার করে উঠলেন ইফাজ। কাউসার ওকে থামালেন। ইফাজ বন্ধু, এটা ইনান না জেফিল? ইফাজের বুক মোচড় দিয়ে উঠল। আসলেই তো, সে ইনানের সামনে বসে ডাকতে থাকে ইনানকে। ইনান, মা ইনান। ইনান কোনো উত্তর না দিয়ে গজগজ করতে থাকে। তার কণ্ঠস্বরও পাল্টে ডিপ হয়ে গেছে, মোটা গলার স্বর, যেন জেহেফিল গজরাচ্ছে। ইফাজ শত চেষ্টা করেও ইনানের স্বরূপ ফেরাতে পারছিলেন না। আরো কয়েক মিনিট ধস্তাধস্তি চলে। ইনানের সাথে না পারলে কাউসারও যোগ দেয়। ইনানের পা চেপে ধরেন তিনি, আর ইফাজ খানের মুখ থেকে ইনান ছাড়া আর কোনো শব্দই বেরোচ্ছিল না। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কুচকে যাওয়া গালের ভাঁজে পানি মিশে যাচ্ছে। কিছুক্ষণ পর ইনান ধীরে ধীরে স্মিত হয়ে আসে, শরীর ছেড়ে দেয়, চোখ বুজে আসে হঠাৎ। পলক এবং তাজবীরের হাতের বাঁধন আলগা হয়ে যায়। তখনই হুট করে ইনান চোখ মেলে। বাবা, তুমি এখানে? ইনানের চোখে বিস্ময়। তার বাবা তার মাথায় হাত দিয়ে বসে কাঁদছেন। ইনান অবাক দৃষ্টিতে তাকিয়ে উঠে বসতে নিল, কিন্তু শরীরটা এত ভারী লাগছিল যে সামান্য নড়তেও পারছিল না। পিঠে হাতে চাপ অনুভব করলে ঘাড় ঘুরিয়ে দেখল তাজবীর এবং পলক তার হাত পিঠের সাথে চেপে ধরে আছে। কাউসার আঙ্কেল পায়ের কাছে। ইনানের বোধোদয় হলো না কিছুই, যেন সে কোনো অপরাধী। তাকে জিম্মি করার প্রচেষ্টায় তারা তাকে ধরার চেষ্টা চালাচ্ছে।
কি আশ্চর্য! ইনানের স্বাভাবিক রূপ দেখে তাজবির হাত ছেড়ে দেয়। বাহু দিয়ে পলকের হাতে ধাক্কা মেরে বলে ছেড়ে দিতে। পলক যেন স্ট্যাচু, বোঝাই যাচ্ছে চেহারায় অনেক বড় শক খেয়েছে। কাউসার ইনানের পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। ইনান মুক্ত হলে ইফাজ তড়িঘড়ি করে ইনানকে দাঁড় করিয়ে নিয়ে চলে যেতে লাগলো, যেন পালাচ্ছেন। পলক বাধা দেয় ইনানের হাত ধরে। ইফাজকে উদ্দেশ্য করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? দেখো পলক, ইনান এখন স্বাভাবিক অবস্থায় নেই, দেখতে তো পারছো। ও একটু রেস্ট নিক, কাল না হয়। পলক হ্যাচকা টানে ইনানকে ছাড়িয়ে নেয় ইফাজের বাহুবন্ধন থেকে। ইফাজের প্রতি তার ঘৃণার মাত্রা তরতরিয়ে বাড়ছে, কখন না জানি সীমা অতিক্রম করে ফেলে। যা হবে তা এখনই হবে, চলো ইনান। পলক ইনানকে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। সবাই পিছু পিছু যায়। ইনান হাত ছাড়ানোর চেষ্টা করে, পলক খুব শক্ত করে ধরে রেখেছে। জেহফিল যদি দেখে। জেহফিল কোথায়? ইনান আশেপাশে দেখলো, তার ঘরে এত কিছু চলছে অথচ জেহফিল কিছু টের পাচ্ছে না। জেফিল, জেফিল! পলকের হাতের সাথে ধস্তাধস্তি করতে করতে হাত ছাড়ে ইনান। মনের মাঝে ভয় জেঁকে ধরে। পলক জেহফিলকে কিছু করেনি তো? ধরে নিয়ে যায়নি তো? জেফিল কোথায়? আমার জেফিলকে কোথায় রেখেছেন? পলক ইনানকে সোফায় বসায়, নরম সুরে বলল, আমি তোমাকে কিছু প্রশ্ন করব ইনান, সত্যি কথা বলবে। ইফাজ কথার মাঝে বলে উঠেন, ওকে বলার কি দরকার? আমাকে বলো, কাউসারকে বলো, আমরা তোমাকে সব বলছি। তুমি এক সাইডে এসো। পলক না চাইতেও কঠিন চোখে তাকায় ইফাজের দিকে। পলকের কাঠিন্য চাহনির তোপে পড়ে কথার খেয়ে হারিয়ে ফেলল ইফাজ। জানে না কেন তার সন্তানের বয়সী পলককে হঠাৎ তার ভয় লাগা শুরু করলো। যেই ছেলে চোখ নিচু করে নম্র গলায় কথা বলতো, সেই ছেলের গম্ভীর ভাবভঙ্গি দেখে বেকায়দায় পড়ে গেলেন তিনি। তার এত ভয় লাগছে কেন? হাত পা কাঁপছে। একজন সৎ পুলিশ অফিসারের ঘৃণ্য কাজ বুঝে ফেলেছে কি পলক? তার জন্যই ইফাজকে সেই আগের মতো সম্মানের চোখে দেখতে পারছে না। কাউসার ইফাজের কাঁধ ধরে বিড়বিড় করে বললেন, বলতে দে ওকে, ওর মনের কিউরিওসিটি দূর করুক, সময় আছে তো, আমি বুঝাবো সব। ও কি জানতে চাই জানো। ইফাজ হতাশ হয়ে তাকালেন কাউসারের দিকে, আস্তে করে বললেন, আমার উচিত হয়নি রে ইনানের পাগলামিকে প্রশ্রয় দেওয়া। তখন যদি তোর কথা শুনে ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম তাহলে আজকের দিনটা আসতো না। আমি নিজেই হাতে নিজেই মেয়ের জীবন নষ্ট করেছি। গলা ধরে এলো ইফাজের। কথা বলতে কষ্ট হচ্ছে, বুক জ্বালা করছে। কাউসার বুঝলেন ইফাজের অনুতাপ। তিনি কম চেষ্টা করেননি ইফাজকে বোঝানোর। ইনানকে ট্রিটমেন্ট করার জন্য অনেক জোর করেছিলেন তিনি, কিন্তু ইফাজ ভেবেছে তাকে তার মেয়ের থেকে দূর করিয়ে অবশেষে কোনো পাগলাগারদে দিয়ে দিবে, মেন্টাল হসপিটালে ইনানের চিকিৎসা করাবে। সেই ভয়ে ইফাজ ইনানকে বুক ছাড়া করেননি। কাউসার অবাক হয়েছিলেন ইফাজের মতো শিক্ষিত ডিগ্রিধারী একজনকে এই ধরনের বাচ্চামো চিন্তাভাবনা করতে দেখে। তিনি বুঝিয়েছেন ট্রিটমেন্টের প্রত্যেকটা স্টেপ। বিদেশেও নিতে চেয়েছিলেন, কিন্তু ইফাজ গৌ ধরে রইলেন। তিনি ভেবেছেন মেয়েকে মেয়ের মতো ছেড়ে দিলে মেয়ে সুখী থাকবে। এটা ভাবার অবশ্য কারণ আছে। ইনানের অ্যাক্সিডেন্টের 1.5 মাস পর যখন দেখলেন ইনান তার কল্পনায় জেহেফিলকে নিয়ে হাসি খুশি জীবনযাপন করছে, তখন ইফাজ ভেবেছিল এভাবেই হয়তো মেয়েটা সারা জীবন কল্পনা করে ভালো থাকবে, কাছে থাকবে। কিন্তু তার ফলাফল যে এত ভয়ানক হবে তা কল্পনায়ও আনেননি তিনি। তাই তো আজ তার এত আফসোস। ইনান অস্থির হয়ে ছটফট করছে। জেফিল কোথায়? প্লিজ জেফিলকে কিছু করবেন না, প্লিজ জেফিল। ইনান পাগলের মতো একাধারে কথাগুলো জপছে। পলক ছোট্ট একটা শ্বাস ফেলল। একদিকে যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমন অন্যদিকে হিংস্র থাবার মতো এগিয়ে আসা অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের বার্তা নিয়ে দোরগড়ায় ঠকঠক করছে। পলক নিজেকে শক্ত করল। ইনান, তোমার মনে আছে তোমার আর জেফিলের অ্যাক্সিডেন্টের কথা? ইনান চট করে তাকায়। হঠাৎ সে দুর্ঘটনার কথা উঠল কেন এখানে? আগে বলুন জেফিল কোথায়? তুমি আমার প্রশ্নের জবাব দিলে বলবো। মিথ্যা আশ্বাস দিল সে। ইনান ঠোঁট দুটো চেপে একবার পলকের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে। বাবা যখন চোখ দিয়ে আশ্বস্ত করলো তখন ইনান বলল, মনে আছে। তখন কোথায় ছিলে তোমরা? জেফিলের প্রিয় একটা জায়গা। জেফিল বলছিল? না, সারপ্রাইজ ছিল, তবে আজ করতে পেরেছিলাম। উনি টেনে নিতে চেয়েছিল আমাকে প্রথম ডেট। ইনানের ওষ্ঠাধরে স্নিগ্ধ হাসি ফুটল। পলকের কেন যেন সহ্য হচ্ছিল না, তাও নিজের কষ্টকে খাঁচায় বন্দি করে বলল, পরে কখনো জানতে চাওনি? আই মিন অ্যাক্সিডেন্টের পরে?
চেয়েছিলাম, কয়েকবার জিজ্ঞেস করেছি, উনি কিছু বলেননি। দুর্ঘটনার কথা মনে করাতে চাইনি, তাই আমিও আর ঘাটাইনি। জেফিলের কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? পা ভেঙে গেছিল। ট্রিটমেন্ট করায়নি জেফিল? করিয়েছি। কাউসার আঙ্কেল তো প্রতিবারই এসে চেক আপ করে যায়। ঠিক হবে পা? ইনানের মন খারাপ হলো কিছুটা। জেফিল বলে ঠিক হবে না, কিন্তু আমার বিশ্বাস উনি ঠিক হয়ে যাবেন। ক্রাশ ছাড়া উনি ধরে ধরে হাঁটতে পারেন। আচ্ছা, কি ওষুধ লিখে দিয়েছিল কাউসার আঙ্কেল? একটু স্লিপটা আর